ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগে আমি তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিচ্ছি সাজেশন, এসএকিউর কোশ্চেন অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। এবার আমি তোমাদের লং কোশ্চেন সাজেশন হিসাবে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের প্রত্যেক দিনই সাজেশন দিই আর তোমাদের প্রত্যেক দিন যে পেপারগুলো পরীক্ষা হয় সেগুলো আমি সলভ করে দিই। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র হলো বড় পিসিমা। কলকাতা শহরের বড় বাড়িতে যেখানে গল্পের ঘটনা ঘটেছে সেই বাড়ির অবিবাহিতা বয়স্কা মহিলা। বড় পিসিমা ওই বাড়ির মেয়ে। সংসারে দায়িত্ব পালনের কারণে তার বিয়ে হয়নি। বড় পিসিমার চরিত্রের যে দিকগুলো লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করা হলো। সর্বময় কর্ত্রী। বড় পিসিমা ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা। তার সিদ্ধান্তকেই বাড়ির কেউ আপত্তি জানাতে সাহস পায় না। তিনি চিরকাল সংসারের সমস্ত দায়িত্ব সামলেছেন। বাড়ির দেখাশোনা তিনিই করে থাকেন। বাড়িতে যে হোমযজ্ঞের আয়োজন হয়েছিল তার আয়োজন তিনি করেছিলেন। তার অধিকারবোধ বড় বাড়িতে প্রবল ছিল। সেবাপরায়ণতা। বড় পিসিমার মধ্যে একজন সেবাপরায়ণতা নারীকে খুঁজে পাওয়া যায়। তিনি দাদাকে সেবা করেছেন নিষ্ঠার সঙ্গে। কুসংস্কার আচ্ছন্ন। সাধারণ বয়স্ক মহিলাদের মতো তিনি কুসংস্কার বিশ্বাসী ছিলেন। হোমযজ্ঞের অনুমতি দিয়েছেন এবং যজ্ঞের নিয়মকানুন সঠিকভাবে পালন করা হয়েছে কিনা তার দিকে নজরও রেখেছিলেন। বাবার বুড়ো কর্তা মারা গেলে তান্ত্রিক ও ছোট বউয়ের বাবাকে দোষ দিয়েছেন। মানবিক চরিত্র। পিসিমাকে আপাতভাবে কঠোর মনে হলেও তার চরিত্রে মানবিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। সংসারের বশে হয়তো যজ্ঞের পরে তিনি উৎসবকে ভাত খেতে দেওয়ার কথা বলেছেন, তবু উৎসবের প্রতি তার সহানুভূতি ছিল। বড় বউয়ের কথার উত্তর সেই অনুভূতি ধরা পড়েছে। এক কথায় বড় পিসিমা চরিত্রটি বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়। তিনি একজন শহরের মধ্যবিত্ত চাকরিজীবী আদর্শবাদী যুবক। বাড়ির অবস্থা শোচনীয় হওয়ার কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখার পর থেকেই ভিতরে বাইরে ক্রমশ পাল্টে যেতে থাকে। অপরাধবোধে সে বাড়িতে ভালো করে খেতে ও ঘুমাতে পারে না। একবেলা স্বস্তিক না খেয়ে সে খাবার অভুক্তদের দেওয়া শুরু করে। এমনকি মাইনের দিন ও নিখিলদের মাধ্যমে পুরো বেতনটাই সে ত্রাণ তহবিলে দান করে দেয়। এদিকে অফিসে তার আসা যাওয়া ঠিক থাকে না, কাজেও ভুল করে। প্রায় চুপচাপ বসে থেকে ভেবে চলে সে। বাড়িতে বিশেষ না থেকে শহরের গাছতলা, ডাস্টবিনের ধারে বা ফুটপাতে পড়ে থাকা মন্মন্তরগ্রস্ত মানুষগুলিকে দেখতে সে ঘুরে বেড়াতে থাকে। মৃত্যুঞ্জয়ের এমন অবস্থার জন্য তার বাড়ির শোচনীয় অবস্থা হয়েছিল। মৃত্যুঞ্জয়ের এই অবস্থায় তার স্ত্রী শয্যাশায়ী হয়ে পড়ে। মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েরা খিদের জ্বালায় মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে থাকে। মৃত্যুঞ্জয়ের অনুপস্থিতিতে তার পরিবারের লোকজনের এমন শোচনীয় অবস্থা হয়েছিল। 3 নম্বর, যা আর নেই, যা ঝড় জল মাতালার গর্ভে গেছে তার খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্ঘটনাটি বর্ণনা দাও। দুর্ঘটনাটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? দুর্যোগের বর্ণনা। মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পে আমরা দেখতে পাই দুর্যোগের দিন সন্ধ্যাবেলা চন্নুনীর মা খেতে খেতে বলেছিল যে দেবতার গতিক ভালো নয়। তারপরে রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল দুর্যোগে উৎসবকে খাঁচা বাড়ির মাঝখানে খুঁটিটা মাতাল আনন্দে টলছিল ধনুষ্টঙ্কার রোগীর মতো। তার ঘরে মাঝখানে খুঁটিটা উৎসব বাড়ির দিকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছিল এবং ভয়ে ভগবানের নাম নিচ্ছিল। অন্যদিকে ছেলে মেয়েদের জাপটে ধরে তার বউ ঠান্ডা আর ভয়ে কাঁপছিল। একসময় হঠাৎ বিদ্যুতের আলোয় ঝলকানিতে উৎসব দেখে মাতলা নদীর জল বাতাসের তোড়ে দ্রুত ছুটে আসছে। নিমেষের মধ্যে সে বানের জল উৎসবের বউ ছেলেমেয়েকে ভাসিয়ে নিয়ে যায়। গাছে বেঁধে কোনোক্রমে প্রাণ বেঁচে যায় উৎসবের ওপরে দুর্যোগের প্রভাব। দুর্যোগের আকস্মিকতা সাময়িকভাবে উৎসবের বুদ্ধি লোপ পায়। বউ ছেলে মেয়ে সহ সবকিছু ফিরে পাওয়ার আশায় বাড়ি ছেড়ে সে নড়ে না। নগরখানায় দেয়া খিচুড়ি তার খাওয়া হলো না। কয়েকদিন পর সরকার শুকনো চাল দিলে দীর্ঘদিন যাবৎ উপসী উৎসব তা চিবিয়ে কয়েকদিন কাটায়। এই সময় মাঝে মাঝে তার মনে পড়ে দুর্যোগের রাতটার কথা। তার মনে হয় দীর্ঘদিন ধরে ভাত না খেয়ে সে ভূত হয়ে যাচ্ছে। ভাত খেতে গেলে সে পুনরায় মানুষ হবে এবং বউ ছেলেমেয়েদের দুঃখে কাঁদতে পারবে। তার কয়েকদিন পেট ভরে ভাত খেতে সে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এখানে দুটো কোশ্চেন ছিল, দুর্যোগের দিন আর দুর্যোগের দিনে উৎসবে প্রবাহিত, দুটোই দিয়ে দিয়েছি। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের প্রধান ভূমিকায় রয়েছে একটি বুড়ি। পৌষে বাতলার অকাল দুর্যোগের দিনে এক সকালে সেই বুড়ির আবির্ভাব ঘটেছিল। লেখক সুন্দরভাবে সেই বুড়ির চেহারা এবং পোশাক পরিচয়ের বর্ণনা তুলে ধরেছেন। সে ছিল এক থুত্তুরে কুঁজো বুড়ি, যাকে দেখে ভিখারি বলে মনে হবে। তার রাক্ষসের চেহারা, একমাথা সাদা চুল এবং মুখে দীর্ঘায়ু ছাপ পড়েছে। তার পরনে ছিল একটি ছেঁড়া নোংরা কাপড় এবং গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। এক হাতে বেতের লাঠি এবং পিচের ওপর হেঁটে হেঁটে এসে হাজির হয়েছিল চায়ের দোকানে। এই বুড়ি ছিল ভিক্ষুবাসিনী। বাজারে একটা বটগাছের কোন্দলে সে আশ্রয় নিয়েছিল। সময়টা ছিল শীতকাল, তার ওপর একটানা কদিন ধরে বৃষ্টি পড়ছিল। সবাই ভেবেছিল এখানে থাকলে বুড়ি নির্ঘাত মারা যাবে। পরদিন সকালে বাজারে লোকজন আবিষ্কার করলো যে বুড়ি আর নড়ছে না। নিঃসাড় হয়ে পড়ে থাকতে দেখে সকলেই ধরে নিল যে বুড়ি মারা গেছে। অস্বাভাবিক মৃত্যুর খবরটা থানায় নিয়ে এলেই ভালো হতো, কিন্তু চৌকিদারের পরামর্শে 5 কোস দূরে থানায় খবর না দিয়ে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসা হয়। কয়েকজন মিলে বাঁশের চ্যাংদোলা ঝুলিয়ে বুড়িকে নদীর চড়ায় ফেলে এসেছিল। এই জন্য বুড়ির উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে সে পড়ে রয়েছিল। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপার দেখবে এই ধরনের একটু বড় কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।